Good evening friends, welcome to all of you at my YouTube channel Chemi Learn, myself Arijit Pal, Faculty of Achievers। তো আজকে আমরা ডিসকাস করব অ্যাটমিক স্ট্রাকচারের কিছু প্রবলেম নিয়ে। অনেক দেরি হয়ে গেল নতুন ভিডিও দিতে, এর জন্য আমি প্রত্যেকের কাছে দুঃখিত। আশা করছি আর এরকম হবে না, এবার খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড হতে থাকবে। এর জন্য কি দরকার? তোমাদের সহযোগিতা। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক দিয়ে আমার উৎসাহ বাড়িও। তো আমরা এবার ডিরেক্ট প্রবলেমের দিকে চলে আসছি। তো ফার্স্ট যে প্রবলেমটা দিয়েছি যে এন কক্ষে কোন কোন উপকক্ষ আছে, এই প্রবলেমটা আমরা করছি মেনলি কোয়ান্টাম থেকে, অর্থাৎ কোয়ান্টাম নাম্বার রিলেটেড প্রবলেম, এবং তারপর দেখব হোমস আবব প্রিন্সিপাল রিলেটেড কিছু প্রবলেম আজকে আমরা দেখব। তো প্রথম প্রবলেমটা বলেছে এন কক্ষে কোন কোন উপকক্ষ আছে। তাহলে এনটা হচ্ছে কক্ষ, কক্ষ বলতে কি বুঝবো? এন। তাহলে এই এন সিগনিফাই করছে কাকে? যদি আমরা ওল্ড কনসেপ্ট অনুযায়ী যাই তাহলে ধরো এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন তোমার সেলগুলো আছে বা কক্ষগুলো আছে। ফার্স্ট সেলকে কি বলি আমরা? কে সেল, তারপরটা এল সেল, তারপরটা এম সেল। কে সেল কখন হবে? যখন n = 1 হয়। এল সেল কখন হয়? যখন n = 2 হয়। আর এম সেল কখন হয়? যখন n = 3 হয়। তাহলে বলেছে এম কক্ষে, তাহলে এম কক্ষ তার মানে n সমান কি হবে? n = 3 হবে। এবার বলেছে যে এম কক্ষে কোন কোন উপকক্ষ আছে। উপকক্ষ বার করার ফর্মুলা কি? উপকক্ষকে আমরা কি দ্বারা সিগনিফাই করি? এল। এল কে কি বলি? এল কে বলি হচ্ছে আমরা গৌণ বা বলি অ্যাজিমুথাল quantum number. This azimuthal quantum number is signified by L, और এটাকে বলা হয় সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। তো n = 3 আছে, তার মানে L কি কি হবে? L হবে তোমার হচ্ছে 0 1 2, কারণ L এর ভ্যালু কি হয়? 0 থেকে n-1 অবধি হয়। তাহলে মোট কটা উপকক্ষ আছে? মোট 3টি উপকক্ষ আছে। এবার 3টি উপকক্ষ কি হবে? 3s 3p আর 3d। তোমাদের এটা মনে রাখতে হবে, যখন l = 0 হয় সেটা সিগনিফাই করে কাকে? s সাবশেলকে। যখন l = 1 হয় সেটা সিগনিফাই করে p সাবশেলকে। যখন l = 2 হয় সেটা রেকমেন্ড করে d সাবশেলকে। যখন l = 3 হয় সেটা করে হচ্ছে f কে। যখন l = 4 হয় s p d f g, এরকম করে চলতেই থাকে। ঠিক আছে? তাহলে কি কি সাবশেল? তাহলে কি দেখতে পেলাম যে এম কক্ষে কোন কোন উপকক্ষ হয়। তাহলে এম কক্ষে মোট 3 প্রকার, 3টি উপকক্ষ আছে, 3s, একটা 3p, একটা 3d। এবার বলেছি এতে মোট কতগুলি কক্ষ আছে। ঠিক আছে? তাহলে আমরা জানি কি যে s এ কটা কক্ষ থাকে? s এ থাকে হচ্ছে একটা, p তে থাকে কটা? 3টে, আর d তে থাকে কটা? 5টা। কি করে বার করলাম? এর ফর্মুলা হচ্ছে m, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কি করে বার করি? m = 12 + 1। তাহলে বসাও s এর জায়গায়। তাহলে s মানে কি? l টা 0, তাহলে 2 × 0 + 1 মানে একটা। p এর জায়গায় কত বসাও? l = 1, তাহলে বসাও 2 × 1 + 1, তাহলে 3। তাহলে দেখিয়ে দিচ্ছি। তাহলে s এর জন্য কি হবে? s এর জন্য m টা কি হবে? 2 × 0 + 1, দ্যাট মিন্স 1, তাহলে একটা ঘর। এবার ধরো p এর জন্য করছি, তাহলে কত হবে? m টা কি হবে? 2 × 1 + 1, তাহলে কত হচ্ছে? 3। আচ্ছা, এবার d এর জন্য কত হবে? m টা তোমার হচ্ছে 2 × 2 + 1, দ্যাট মিন্স 5। আর একটা বার করার শর্ট ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যে কোনো মানে মোট কক্ষ বার করার ফর্মুলা হচ্ছে n²। কি বললাম? মোট কক্ষ বার করার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে n²। তাহলে n টা কত পড়েছে? 3। তাহলে কত হবে? 3² মানে হচ্ছে 9। এটা হচ্ছে শর্টকাট রুল, বাট কনসেপ্টটা করতে গেলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। দেখো আমি থিংক যে কোনো পরীক্ষা, সেটা বোর্ড এক্সামই হোক কি কম্পিটিটিভ এক্সামই হোক, আগে কনসেপ্টটাকে বোঝা উচিত। কনসেপ্ট যদি তোমার ঠিকঠাক ক্লিয়ার থাকে এবং বিল্ড আপ থাকে তাহলে কিন্তু তুমি হায়ার গ্রুপে ক্র্যাক করতে পারবে। তুমি ধরো সূত্রটা মুখস্থ করে গেলে কিন্তু তুমি দেখলে না প্রত্যেকে আসে, তাহলে যদি বাই চান্স কোশ্চেনটা কোনোভাবে ঘুরিয়ে দেয় তখন তুমি কিন্তু এটা করতে পারবে না। ওই জন্য আমি মনে করি যে আগে বেসিক কনসেপ্টটা শেখো, তারপর কি শেখো? তার শর্টকাটটা শেখো। তাহলে কি তোমার কনসেপ্টটাও তৈরি হচ্ছে এবং শর্টকাটটাও তুমি শিখছো।
ক্লিয়ার? এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা আমি বললাম আমার মনে হয়, ঠিক আছে? বা তুমি দুটোই বলে দিলাম। তাহলে এইভাবে আমরা প্রবলেমটাকে সলভ করব। ক্লিয়ার? থ্যাংক ইউ টু গেট নাও। সো দ্য নেক্সট প্রবলেম কি বলেছে, নিম্নলিখিত উপকক্ষগুলির মধ্যে কোনগুলির বাস্তব অস্তিত্ব নেই। যখন কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্টের প্রবলেমগুলোকে সলভ করবে, আগে কোশ্চেনটাকে ভালো করে 2 থেকে 3 বার করার চেষ্টা করবে, যদি না বুঝতে পারো আবার করবে। কারণ অলওয়েজ রিমেম্বার দ্যাট দ্য সলিউশন আর হাইড ইন দ্য প্রবলেম। সলিউশনটা কিন্তু প্রবলেমের মধ্যেই লুকিয়ে থাকে, আমাদের জাস্ট খুঁজে বার করতে হয়। এই জন্য তোমরা ভালো করে কোশ্চেনটাকে বোঝো, তাহলে কিন্তু উত্তরটা আমরা আস্তে আস্তে করতে পারবো। তাহলে কি বলেছে কোশ্চেনটা, নিম্নলিখিত উপকক্ষগুলির মধ্যে কোনগুলির বাস্তব অস্তিত্ব নেই। এই রিলেটেড একটা প্রবলেম বোর্ড এক্সামে খুব দেয়, ঠিক আছে? তাহলে দেখা যাক, বলেছে কোনগুলোর বাস্তব অস্তিত্ব নেই। তাহলে কি কি কক্ষক দিয়েছে, 2D দিয়েছে, তাহলে কি কি দিয়েছে দেখা যাক। 2D দিয়েছে, 3F দিয়েছে, 4G দিয়েছে আর 5D দিয়েছে। আমরা একটু ডান দিকে লিখে রাখি যে কি কি ক্ষেত্রে কি হয়। যদি L = 0 হয় সেটা সিগনিফাই করে S কে, যদি L = 1 হয় সেটা হচ্ছে P কে, যদি L = 2 হয় সেটা হয় D কে, যদি L = 3 হয় সেটা হয় F কে, যদি L = 4 হয় S P D F G, যদি L = 5 হয় G H, এরকম করে হতেই থাকবে, ঠিক আছে? আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে কি, যে n এর যা ভ্যালু হবে, n এর যা ভ্যালু হবে, l এর ভ্যালু সবসময় কি হবে n-1, অর্থাৎ কখনোই কি হবে n আর l এর ভ্যালু কখনোই সমান হবে, অর্থাৎ ভ্যালু অফ n not equals to l, it always less than 1, যেটা হচ্ছে এইটা n-1। ক্লিয়ার? তাহলে আমরা দেখি এবার 2D মানে কি কি বলেছে। 2D মানে কি হবে, n টা হচ্ছে তোমার 2, কারণ প্রথম যে নাম্বারটা থাকে সেটা সিগনিফাই করে কাকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে। আর l টা কত, কারণ n2 মানে d। তাহলে এটা কি হবে, এটা হওয়া পসিবল না। কেন এটা হওয়া পসিবল না, কারণ এখানে যদি এটা হয় তাহলে কি হচ্ছে n আর l এর ভ্যালুটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে n আর l এর ভ্যালু কখনোই ম্যাচ করতে পারে না, তাহলে 2D কি হচ্ছে বাস্তব অস্তিত্ব নেই। সেকেন্ডটা দেখা যাক, সেকেন্ডটা বলে 3f, তাহলে n সমান কত হচ্ছে 3 আর l সমান কত হবে দেখো 3, তাহলে এখানেও হচ্ছে, তাহলে এটারও অস্তিত্ব নেই। লাস্ট কি হচ্ছে 4g, তাহলে n = কি হবে 4, তাহলে l যদি 4 হয় তাহলে ম্যাচ করে যাচ্ছে, এটারও অস্তিত্ব নেই। এবার ধরো বলেছে 5d, তাহলে 5d এর জায়গায় দেখি তাহলে কি হবে n = 5, আর তাহলে l সমান কত হচ্ছে, যদি d বলেছে তাহলে কি হচ্ছে l সমান 3, তাহলে মিলবে। সরি 3 না, d যদি বলেছে সরি কি হবে 2, তাহলে এটা অস্তিত্ব যেমন এখানে n আর l এর ভ্যালু সমান হচ্ছে না, মানে যাই হোক এক কম হবে, অর্থাৎ 5 এর অস্তিত্ব আছে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি দেখবো, যখন এরকম প্রবলেম দেবে প্রথম যে উপকক্ষটা বলবে প্রথম সেই উপকক্ষটাকে সিগনিফাই করতে হবে, তার n ভ্যালু l ভ্যালুকে বার করতে হবে। তারপর কি করতে হবে, দেখতে হবে যে n আর l যদি ম্যাচ করে যায়, মানে সবসময় এক কম হবে, এমন না যে বেশি হলেও কিন্তু হবে না, বেশি হলেও কিন্তু হবে না। ক্লিয়ার? ধরো আমি তোমাকে এই প্রবলেমটা ঘুরিয়ে দিলাম, ভাবে প্রবলেমটা দিলাম, ধরো তোমাকে বললাম যে 2f থাকতে পারে, 2f থাকতে পারে, তাহলে এখানে কি হচ্ছে n হচ্ছে 2, l কত হচ্ছে 3, তাহলে এখানে কি হচ্ছে n এর ভ্যালু কি হচ্ছে, l এর ভ্যালু কি হচ্ছে গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান n হয়ে যাচ্ছে, এটা বাস্তবে পসিবল না। তাহলে কি হতে হবে, l এর ভ্যালু হতে হবে সবসময় হতে হবে n এর থেকে অলওয়েজ লেস দ্যান 1, যদি হয় তাহলে সেই উপকক্ষটার অস্তিত্ব আছে। আর একটা প্রবলেম দেয় এখানে, বলে যে 1p এর অস্তিত্ব আছে কিনা, তাহলে n সমান কত হবে n = 1, তাহলে l = কত হচ্ছে p মানে 1, তাহলে এখানেও কি হচ্ছে n ভ্যালু l ভ্যালু সমান হয়ে যাচ্ছে, তাহলে যখনই সমান হবে সেই উপকক্ষের অস্তিত্ব। এবার কি কোশ্চেনটা বলেছে, 2s আর 4s উপকক্ষের ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগের পার্থক্য লেখো। তাহলে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে যে কৌণিক ইলেকট্রনের উপকক্ষের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের ফর্মুলা কি। তাহলে উপকক্ষের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, যেটা বলা হয় তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে কি বলা হয় ইংলিশে বলা হয় অরবিটাল মোমেন্টাম। এর ফর্মুলা হচ্ছে
রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই 2 পাই ইউনিটে বার করা হয়। তাহলে জানতে গেলে তাহলে কি কি ভ্যালু আমাদের জানতে হবে। এইচটা কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, টুটাও কনস্ট্যান্ট, পাইটাও কনস্ট্যান্ট। তাহলে বার করতে এটাকে ভ্যালুটা বার করতে গেলে কি জানতে হবে আমাদের, উই হ্যাভ টু নো দ্য ভ্যালু অফ এল। আমাদের এল এর ভ্যালুটা জানতে হবে। তাহলে আমাদের জানতে হচ্ছে এল এর ভ্যালু। কোশ্চেনে কার দিয়েছে 2s, তাহলে 2s মানে n সমান কত 2 আর l সমান কত হচ্ছে 0। 4s এর কত হচ্ছে n সমান হচ্ছে 4, l সমান হচ্ছে 0। তাহলে দুটো ক্ষেত্রে কি হচ্ছে l টা সমান। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে সব সময় খেয়াল রাখবে এই উপকক্ষের ইলেকট্রনের কৌণিক ভরবেগের ভ্যালু কার উপর ডিপেন্ড করে, ইটস অনলি ডিপেন্ড অন দা ভ্যালু অফ a। তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার ভ্যালু কার উপর ডিপেন্ড করে, it depends on the value of L only, শুধুমাত্র L এর উপর ডিপেন্ড করে। তাহলে এটা প্রপার L এর উপর ডিপেন্ড করে, কারণ যে এই যে ইকুয়েশনটা আছে তার মধ্যে L এর ভ্যালু আছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে তাহলে আমায় বার করতে কি বলেছে 4s আর 2s দুটোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এর ভ্যালু সমান, অর্থাৎ এদের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ 2s এবং 4s ইলেকট্রনের 2s এবং 4s উপকক্ষের ইলেকট্রনগুলির মধ্যে কৌণিক ভরবেগের কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? বিকজ এদের ক্ষেত্রে এল ভ্যালুটা হচ্ছে সেম। এদের ক্ষেত্রে যেহেতু এল ভ্যালু হচ্ছে সেম, তাই কি হচ্ছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু এটা সেম, দ্যাট মিন্স নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। কেন? বিকজ ইট ভ্যালু কার উপর ডিপেন্ড করে, অনলি দ্য ভ্যালু অফ এল কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস it means ki the orbital angular momentum depends on the value of L. Clear? Okay. Now fourth problem. নিচের প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট উপকক্ষগুলিকে শনাক্ত করো বা distinguish বা identify this atomic number গুলো কোন অরবিটালকে সিগনিফাই করছে বা কোন অরবিটালকে কি করছে, করসপন্ড করছে। তো দেখা যাক। তো প্রথম বলেছে n = 5, তাহলে প্রথম কোয়ান্টাম নাম্বারটাকে লিখি আমরা 5, বারবার লিখছি না। L0 মানে সেটা কি হয় s, তাহলে ঝাড়বাট করতে হবে। n = 4 আর L = 3 মানে কত হয়, সেটা হচ্ছে f। কারণ কি বলেছি, L যদি 0 হয় সেটা সিগনিফাই করেছে s কে, L যদি 1 হয় সেটা করেছে p কে, L যদি 2 হয় সেটা হচ্ছে d কে, L যদি 3 হয় সেটা হচ্ছে f কে, L যদি 4 হয় সেটা হচ্ছে g কে, L যদি 5 হয় সেটা হচ্ছে h কে। মানে স্পিডে মুখস্থ তোমাদের রাখতে হবে, মুখস্থটা এটা মনে রাখতে, মেমোরাইজ, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস। 2 p 5 4 কি হচ্ছে 5g। ক্লিয়ার? ভেরি ইজি। ওকে, নেক্সট। এই একটা প্রবলেম বা এই টাইপসের প্রবলেম আসেই পরীক্ষায়, এটা বোর্ডসেও আসে এবং যেই মেন অ্যাডভান্সে বলবো না, কারণ অ্যাডভান্সে আরো হাই লেভেলের প্রবলেম আছে। মোটামুটি মেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিটও এই টাইপের প্রবলেম দেয়। অ্যাডভান্সে এরকম প্রবলেম দেয় না, অ্যাডভান্সে আরো হাই লেভেলের প্রবলেম দেয়। নাম শুনেই বুঝতে পারছো অ্যাডভান্স। দেখো তাহলে কোশ্চেনটা কি বলেছে, যে পরমাণুতে উপস্থিত অ্যাডভান্সে বা যেই মেনে যে প্রবলেমগুলো দেয় আরো দেখতে যায়। প্রথম তো বেসিককে শিখতে হবে, আস্তে আস্তে শেখা ভালো। ধরো খাওয়া দাওয়া গুলো ভালো শিখবো, তাহলে প্রথম দিনই একদিনে তো বেশি রিচ খেলে মুশকিল অম্বল হয়ে যাবে। তাহলে আমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। তো না, পরমাণুতে উপস্থিত কোন ইলেকট্রনের ক্ষেত্রে নিচের কোয়ান্টাম সংখ্যা সেটগুলির মধ্যে কোনটি সম্ভব এবং কোনটি সম্ভব না। তো দিস আর দ্য ফলোইং কোয়ান্টাম নাম্বারস, ইউ হ্যাভ টু কমেন্ট দ্যাট এর মধ্যে কোনগুলো পসিবল আর কোনগুলো পসিবল নয়। তাহলে ফার্স্ট প্রথম থেকে দেখতে যাবো। তাহলে প্রথমে কি বলেছে, n = 2 হতে পারে। তাহলে কি পুরো n = 2 এর কি হতে পারে লিখছি। তাহলে যদি n = 2 হয় তাহলে 2। এবার কি বলেছে, l টা হচ্ছে 1। আচ্ছা, l এর তো প্লাস আর ভ্যালু মানে l টা 1, তার মানে l টা তো হবে 1, মানে সেটা হচ্ছে p কে হতে পারে। m টাও আছে। আচ্ছা, এখানে তোমাদের এতগুলো যে প্রবলেম করেছি তার মধ্যে এই m যে রাখো, m এর ভ্যালু এখানে যে ভ্যালুটা দেয়া থাকবে, m এর ভ্যালু সেটা হচ্ছে কি থাকবে, -l থেকে প্লাস l। অর্থাৎ l এর m এর ভ্যালু এই প্রবলেমের ক্ষেত্রে দেখার জন্য বা সেটা ঠিক কি বলতে এটা প্রয়োজনে ফলো করবে কাকে, l এর ভ্যালুকে। l এর ভ্যালু যা দেবে সেই ভ্যালুটা
প্লাস মাইনাস থেকে প্লাসের মধ্যে যদি থাকে m এর ভ্যালু তাহলে সেটা হবে, নাহলে হবে না। কি বললাম আবার বলছি, এই ক্ষেত্রে এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে তোমাকে n এর ভ্যালু যেটা দেয়া থাকবে সেটা ঠিক না ভুল সেটা কি করে বুঝবে, তোমাকে ফলো করতে হবে l এর ভ্যালু কি দিয়েছে, l এর ভ্যালু যা দেবে সেটা যদি -l থেকে +l এর মধ্যে পড়ে যায় তাহলে সেই m এর ভ্যালুটা এক্সিস্ট করছে, অর্থাৎ সেটা পসিবল। যদি না পড়ে যায় তাহলে সেটা পসিবল নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2p বাট s বলেছে 1, s কখনোই 1 হতে পারে না। অলওয়েজ রিমেম্বার দ্যাট s এর অলওয়েজ থাকে দুটো ভ্যালু, প্লাস মাইনাস হাফ, অর্থাৎ আইদার হতে পারে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তাহলে এইটা চোখ কান বুঝে এর কোনো অস্তিত্ব নেই, কারণ s এর ভ্যালু আছে 1। আচ্ছা, তারপর বলেছে n = 0, n = 0 মানে কোনো কক্ষকই নেই, তাহলে এই ধরনের কোশ্চেনের কোনো মানে, তাহলে এই ধরনের কক্ষকের কোনো অস্তিত্ব নেই। কারণ ভালো করে দেখবে ব্যাপারটা কি, কক্ষক অস্তিত্ব নেই কেন, কারণ তোমার n = 0 মানে তোমার কোনো কিছুই নেই, তার মধ্যে বাকিগুলো আসছে কোথায়। তারপরটা কি বলেছে n = 5, তার মানে 5। আচ্ছা, n = কি বলেছে 3, তার মানে n = 3 মানে কি হয় s p d f। আচ্ছা, n কত পড়েছে 0, তাহলে পড়ছে কি মাইনাসের থেকে প্লাসের মধ্যে পড়ছে, 0 টা তো আছে। ধরো কথা বলছি n = 3 বলেছে, তাহলে দেখো তাহলে n = যদি 3 বলে তাহলে n এর ভ্যালু কি হবে, বলেছে কি -3 থেকে +3 এর মধ্যে রেঞ্জ করবে, অর্থাৎ ভ্যালু হবে -3 -2 -1 0 +1 +2 +3। ক্লিয়ার কাট জিনিসটা বোঝা গেল? আচ্ছা, তারপরে কোনটা বলেছে n = 1, n = 1 পসিবল নয়, কারণ আমরা কি জানি যে n আর l এর ভ্যালু কখনোই সম্ভব মানে ইকুয়াল হতে পারে না। কাট। তারপরটা কি বলেছে n5 l4 m -3 হতে পারে, তাহলে এটা কি হবে, এটাও হয়ে যাবে তোমার 4, তো তাহলে 4 হলে কি হবে s p d f g। আচ্ছা, তারপরে কি বলেছে ইনটু l বেসিক, পসিবল নয়, তাহলে কোনটা কোনটা পসিবল হলো, পসিবল হলো এটা 5f আর 5g s p d f g। ক্লিয়ার? ভেরি গুড। কি বলেছে ডি কক্ষকে উপস্থিত একটি ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ নির্ণয় করে। কি বললাম, কক্ষীয় কৌণিক ভরবেগ নির্ণয়ের ফর্মুলা কি বলেছিলাম, √l * l + 1 h/2π। তাহলে n d মানে l কত 2, তাহলে 2 * 2 + 1 h/2π, 2 + 1 3, √6 h/2π। ক্লিয়ার? এবার ধরো তোমাকে বললো 3p বিভবকে বার করতে, সেম ফর্মুলা l * l + 1 h/2π। তাহলে l এর জায়গায় কত বসাবো 1, 1 + 1 h/2π, তাহলে কি হবে √2 h/2π। n এর ভ্যালু কোনো লাগে না, কারণ solely depends on the value of l। কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে ফার্স্টে দেখি নি। তাহলে অযুগ্ম ইলেকট্রন বার করার ফান্ডামেন্টাল ব্যাপারটা আছে, প্রথম তোমাকে এদের কনফিগারেশন আনতে হবে। যেহেতু তোমরা প্রথম এগুলো পড়ছো, তাই কি হবে প্রথমে ভুলটাকে এড়ানোর জন্য প্রথমে যে অ্যাটমটা দিকে সেই অ্যাটমটার ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে, তারপর তাতে করসপন্ডিং ক্যাটায়ন ব্যানারটা লিখবে। তাহলে প্রথম বলেছে m, তাহলে m এর অ্যাটমিক নাম্বার কত 25, তাহলে কি হচ্ছে argon 4s2 3d5। এবার লিখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, তোমার হচ্ছে মানে যে একেবারে ইনার গ্যাস কনফিগারেশন, মানে অতটা না লিখে ওটাকে লিখবো আমরা। আচ্ছা, তাহলে কি বলেছে Mn2+, তাহলে দুটো বেরোবে 4s থেকে বেরোবে, তাহলে কি হবে 4s যেটা লিখতেও পারো না লিখতে পারো, তাহলে আসছে 3d5। এর কত 26, তাহলে 4s2 3d6, তাহলে 2 + 1 দুটো বেরোবে, তাহলে 4s0 3d6, 1 2 3 4 1 2 3 4 5। আচ্ছা, কপার অ্যাটমিক নাম্বার কত 29,
4s 0 লিখতে পারো, 4s টাকে নাও লিখতে পারো। এইবার দেখো যে কি করে হচ্ছে তোমার প্রবলেম। তাহলে এখানে প্রবলেমের মধ্যে আমরা কি দেখতে পেলাম, প্রবলেমটা ঢুকলাম। আচ্ছা কেউ একটা বলতে পারবে এখানটা যে এখানে দেখো যখন ম্যাঙ্গানিজ, ফেরিক লিখছি, এগুলো হচ্ছে সব কি ট্রানজিশন এলিমেন্ট। যখন তোমরা প্রিডিক্টেবল স্টাডি করো তখন বুঝতে পারবে কাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট, বা বাংলা লেখা বলা হচ্ছে সন্ধিগত মৌল। তো দেখো এটাও সন্ধিগত মৌল, এটাও সন্ধিগত মৌল, এটাও সন্ধিগত মৌল, এটাও সন্ধিগত মৌল। তোমরা হয়তো পড়ে থাকবে আব্বা প্রিন্সিপাল যে কি করে ইলেকট্রনিক কনফিগারেশন হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ফিলের সঙ্গে 4s টা প্রথম ফুলফিল হলো, তারপর তোমার যাচ্ছে 3d তে। কেন যাবে জানো তো? কারণ আমরা n প্লাস l কে জানি। কি দেখি, দুটো অরবিটালের ক্ষেত্রে যে n প্লাস l ভ্যালু যার কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে এখানে 4s ইলেকট্রন ফার্স্ট ফিল আপ হচ্ছে, তারপর ইলেকট্রনটা 3d তে যাচ্ছে। তাহলে এই কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে ডিফারেন্সটা আলাদা কেন হলো? এখানে কেন হয়ে গেল 4s1 3d তে, আর এখানে কেন হলো কপারের ক্ষেত্রে, ক্রোমিয়ামের ক্ষেত্রে কেন হলো 4s1 3d5? তোমরা বলবে যে স্যার এখানে আছে ফুল ফিল, এখানে আছে হাফ ফিল, তাই হচ্ছে। এটা স্টেবল করবে, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে কেন স্টেবল হচ্ছে? কেন হাফ ফিল আর ফুল ফিল why it is stable than other configuration, that means partial fill configuration? কেন কেউ বলতে পারবে? এই নিয়ে একটা ভিডিও বানাবো, নেক্সট ভিডিও। বাট যদি তোমাদের রেসপন্স থাকে, রেসপন্স বলতে তোমাদের যদি কমেন্ট লাইক পাই তাহলে কিন্তু বানাবো। একটা কথা জানবে, গাড়ি চলতে গেলে যেমন কিছু ফুয়েল চাই, তেমনি আমাদের এই যে ভিডিওগুলো বানাই কাদের, তোমাদের জন্য বানাই। যদি তোমরা না দেখো, তোমরা ইন্টারঅ্যাকশনে না আসো, তাহলে কি মনে হয়? কারণ আমার ইচ্ছাই লাগে না বা কোনো এনার্জি লাগে না। যদি দেখি তোমরা নিচে কমেন্ট সেকশনে, আমি বলছি না তোমাকে অনেক কিছু কমেন্ট বা অনেক কিছু লাইক করতে, একদিন আমাকে ফেমাস করে দিতে, ইট ইজ নট পসিবল। বা আমি এখানে ফেমাস হওয়ার জন্য আসিনি। একটা দায়িত্ব আছে যে অ্যাজ এ টিচার, যে এডুকেট স্টুডেন্টদের কিছু জানানো। আর সব থেকে বড় কথা কি, ইউটিউবে ভালো বাংলা কোনো চ্যানেল নেই। তাই যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল মেনলি WBCSC বোর্ডের স্টুডেন্টরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা যাতে ভালো করে শিখতে পারে, সেই উদ্দেশ্যে আমার একটা ছোট্ট প্রচেষ্টা। জানি না সফল হবে কি হবে না, সেটা পরের কথা। সেটা ভেবেও কাজ করতে আসাটা ঠিক নাই, আই পার্সোনালি বিলিভ। তো ব্যাপারটা হচ্ছে যদি তোমরা ঠিকঠাক রেসপন্স করো তাহলেই পরবর্তী ভিডিও বানাবো, আর না করলেও আমি বানাবো, কারণ ইট ইজ মাই ডিউটি। ক্লিয়ার? তাহলে এটা পরের দিন আমরা বলবো যে কেন এই কনফিগারেশনটা এরকম হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। এই গোজা নীল দিলে একই গোজা নীল দিয়ে কেমিস্ট্রি হয় না। অনেকে বলে দেয় যে দিস ইজ এক্সেপশন। কেন এক্সেপশন? ভাই এক্সেপশনটা আসছে করতে গো, হোয়াই এক্সেপশন? সায়েন্স নিয়ে পড়লে এক্সেপশন আসে না। লজিক জানতে হয়, যে কোনো জিনিসের পিছনে লজিক লেগে, যখনই সেই লজিকটাকে আমরা এক্সপ্লেনেশন করতে পাই না, তখনই কি বলে যে একটা ছোট্ট ওয়ার্ড, দিস ইজ এক্সেপশন ইন সায়েন্স। বাট দিস ইজ নট ট্রু। This is not true. You have to lack of knowledge in this particular segment. That's why you have to explain it. Why you have to that it is a exception. আছে exception. তাহলে এটা কেন কনফিগারেশন আছে? তোমরা বলবে হাফ ফিল আর ফুল ফিল, কিন্তু why half fill আর full fill more stable rather than other fill configuration? তোরা নেক্সট দিন এক্সপ্লেন করব। তাহলে আজকে আমরা দেখে নিই এটা। তাহলে এবার আমরা কনফিগারেশন করে ফেলেছি। আচ্ছা, তাহলে এবার পাঁচটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে পাঁচটাকে লিখি কি? তাহলে 1 2 3 4 5। আচ্ছা, তোমরা বলবে স্যার আপনি ভেতরের গুলো আঁকলেন না, কারণ ভেতরে তো অযুগ্ম থাকতে পারে। কারণ আমরা কি জানি যে পেয়ারে হতে আগেরগুলো ভেতরটা ফুলফিল হয়েছে বলেই তো এক্সেস ইলেকট্রন এখানে আসছে। কিন্তু ভেতরটা দেওয়ার দরকার নেই। সবসময় কি দেখবো আমরা, লাস্ট সেলকে অযুগ্ম ইলেকট্রন বার করার ফান্ডামেন্টাল রুল হচ্ছে আমরা লাস্ট সেলটাকে বা ভ্যালিড সেলটাকে অবজার্ভ করব। ঠিক আছে? তাহলে এই ফিল করা আছে 3d6, মানে কি প্রথম 1 2 3 4 5 6। এবার কপারে যাই, কপারে গেলে 3d9, তার মানে কি হবে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, ক্রোমিয়ামের কত আছে 1 2 3 4 5 6। তাহলে অযুগ্ম ইলেকট্রনকে আমরা কি দ্বারা সিগনিফাই করি? অযুগ্ম ইলেকট্রনকে আমরা সিগনিফাই করি হচ্ছে স্মল n দিয়ে। তাহলে এখানে স্মল n কত আছে? 5টা। এখানে স্মল n কত আছে দেখো, অযুগ্ম মানে যেটা কারোর সঙ্গে জোড় নেই, সিঙ্গেল অবস্থা আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4টি। এবার এখানে কটা আছে? একটা। এখানে কত আছে? n = 1, আর এখানে কটা আছে? n = 6। তাহলে ম্যাক্সিমাম কি বলতে, অযুগ্ম ইলেকট্রন সর্বোচ্চ কটা আছে? সর্বোচ্চ আছে হচ্ছে ক্রোমিয়ামে।
আপাতত এই 7টা প্রবলেম নিয়ে আমি আমার প্রথম ভিডিওটা শেষ করছি ইউটিউবে, ইনঅর্গানিক পার্টে, তোমার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারে। আশা করছি যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্রত্যেককে আপনাদের মন থেকে ভালোবাসা আর অভিনন্দন রইল।